এবারে বলছি যে এপিলেপসি কি কি কারণে হয়। দেখুন, এপিলেপসির 70% কারণ কিন্তু অজানা, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত জানতে পারি না যে এটা কি কারণে হয়। বাকি 30% এর মধ্যে প্রধান যেটা, সেটা হচ্ছে জেনেটিক্স, অর্থাৎ এটা বংশানুক্রমিক ভাবে হয়তো বাবা মার মধ্যে কারুর রয়েছে, সেটা থেকে তার সন্তান, সেখান থেকে তার সন্তান, এইভাবে কিন্তু এটা চলতে পারে বা এই জিনগতভাবে এটা এগিয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো হেড ইনজুরি, হয়তো গাড়ি চালাতে গিয়ে কোনো রকম ভাবে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো উঁচু থেকে কোনো মানুষ পড়ে গেল, এরকম ইনজুরির ক্ষেত্রে কিন্তু হতে পারে। সেই জন্য সবসময় বলা হয় গাড়ি চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করুন, টু হুইলার হলে অবশ্যই আপনি হেলমেট ব্যবহার করুন। এবং এটা ছাড়া ব্রেনে কোনো ইনফেকশন হলে হতে পারে, যেরকম ধরুন ব্রেনে কোনো অ্যাবসেস হলো বা মেনিনজাইটিস হলো বা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু মানে এই ধরনের সমস্যা কিন্তু এপিলেপসির সমস্যা কিন্তু হবার একটা সম্ভাবনা থাকে। এছাড়া অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রেও এটা হতে পারে, কিছু অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা হবার একটা সম্ভাবনা থাকে। এবং তার সাথে সাথে দেখা যায় যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, সেই জন্মের সময় যদি কোনো রকম কোনো ত্রুটি হয়ে থাকে, হয়তো ফরসেপ ডেলিভারি হয়েছে বা ডিলেড ক্রাই হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এপিলেপসি হবার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। এছাড়া কিছু মেটাবলিক কারণেও কিন্তু এটা হতে পারে। এবং এটা ছাড়া অনেক সময় দেখা যায় ব্রেনের কিছু বিশেষ পরিস্থিতি, হয়তো স্ট্রোক হলো বা কোনো টিউমার বা ডিমেনশিয়া, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এপিলেপসি হবার একটা সম্ভাবনা থাকছে। তাহলে এটা বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনো অভিশাপ বা ভূতে ধরা বা কোনো প্রেতাত্মা ভর করেছে, এই জিনিসটা কিন্তু একদমই ঠিক নয়। আচ্ছা, এবারে বলি যে এপিলেপসির ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ডায়াগনোসিস করব। দেখুন, প্রথমত যার এই ধরনের সিজার ডিসঅর্ডার থাকে বা এই ধরনের অ্যাটাক হয়, যখন সে ডক্টরের কাছে যায়, ডক্টর খুব ভালোভাবে তার হিস্ট্রিটা নিতে থাকে। এবং সেই হিস্ট্রির সাথে সাথে তার, তিনি যে হিস্ট্রি দেন তার সাথে সাথে কিন্তু তার পরিবারে যারা রয়েছে তার হিস্ট্রি নেওয়াটাও কিন্তু জরুরি। তার কারণ ওই অ্যাটাকের সময় ঠিক কি কি ঘটেছিল তিনি সেটা সঠিকভাবে বলতে নাও পারতে পারেন। এবং এর সাথে সাথে এই ডিজিজটা কতদিন ধরে হয়েছে, এটা কোন পর্যায়ে রয়েছে, মাইল্ড না মডারেট না সিভিয়ার পর্যায়ে রয়েছে, সেটা জানা যায়। এবং এটার কতটা, কতদিন ধরে এটা করছে, এর টাইপটা কিরকম রয়েছে, তার সাথে সাথে সেই মানুষটা কোনো অ্যালকোহল ইনটেক করে কিনা, অন্য কোনো রকম ফ্যামিলিগত কোনো সমস্যা রয়েছে কিনা, অন্য কোনো মানসিক কোনো সমস্যা রয়েছে কিনা, এগুলো আগে জেনে নেওয়া হয়। এবং তারপরে ব্রেনের কন্ডিশন দেখার জন্য কিন্তু এক্ষেত্রে ইইজি করা হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাফি করা হয়, দরকার হলে সিটি স্ক্যান করা হয় এবং এমআরআই করা হয়। এরপরে প্রয়োজন অনুযায়ী অন্যান্য ব্লাড টেস্ট বা অন্যান্য টেস্টগুলো কিন্তু এক্ষেত্রে করা হয়। এবারে বলবো যে এপিলেপসির ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। দেখুন, এপিলেপসির ট্রিটমেন্টকে কতগুলো ধাপে ভাগ করা হয়েছে। একদম প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যান্টিসিজার মেডিকেশন দেওয়া হয়। এই অ্যান্টিসিজার মেডিকেশনটা কিন্তু কতগুলো বিষয়ের উপরে নির্ভর করে। যেরকম একজন পেশেন্টের জেনারেল হেলথ কন্ডিশনের উপর নির্ভর করেন, তিনি পুরুষ না মহিলা তার উপরে নির্ভর করছে, এবং তার অন্য কোনো সমস্যা আছে কিনা তার উপরে নির্ভর করছে। কারণ তিনি যদি মহিলা হন, অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্ট হলে এই ধরনের অ্যান্টিসিজার মেডিকেশন কিন্তু দেওয়া হয় না, তার কারণ সেক্ষেত্রে যে বাচ্চাটা জন্মাচ্ছে তার কিছু সাইড এফেক্ট নিয়ে সে কিন্তু জন্মাতে পারে। তো ভালোভাবে পেশেন্ট এবং পেশেন্টের আশেপাশের লোক যারা রয়েছেন, কাছের মানুষ, তাদের কাছ থেকে ভালোভাবে আগে হিস্ট্রিটা নিয়ে নেওয়া হয়। এবং তারপরে তাকে এই ধরনের মেডিসিনগুলো কিন্তু যখন এই মেডিসিনটা যখন দেওয়া হয়, তারপরে তাকে এই অ্যান্টিসিজার মেডিকেশনগুলো কিন্তু দেওয়া হয়। এবং তাছাড়াও এখানে কস্টের একটা ব্যাপার আছে, তার জেনারেল হেলথের একটা ব্যাপার আছে, সেগুলোর উপরে নির্ভর করে তবেই কিন্তু এই অ্যান্টিসিজার মেডিকেশনটা কিন্তু দেওয়া হয়। এই অ্যান্টিসিজার মেডিসিন যেটা, তার ক্ষেত্রেও কিন্তু মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু কিছু সাইড এফেক্ট থাকতে পারে। যেরকম ধরুন একটা ফ্যাটিক হতে পারে, এবং সেক্ষেত্রে একটা ডিজিনেস হতে পারে, লো বোন মিনারেল ডেন্সিটি হতে পারে, এবং আরেকটা যেটা ওয়েট গেন হতে পারে, এবং তার কিছুটা হলেও তার কোঅর্ডিনেশনের অভাব হতে পারে, স্পিচ প্রবলেম হতে পারে, থিঙ্কিং বা মেমোরি প্রবলেম হতে পারে। এগুলোর উপরে নির্ভর করে এই মেডিসিনটা দেওয়া হয়। এবার এই অ্যান্টিসিজার মেডিকেশন কিন্তু ছোট বাচ্চা হলে বা প্রেগনেন্ট মহিলা হলে সেক্ষেত্রে দেওয়া যায় না, বা অনেক সময় অ্যান্টিসিজার মেডিসিন দেওয়ার পরেও তার সিজার কন্ট্রোলে আসে না। জেনারেলি দুই ধরনের অ্যান্টিসিজার মেডিকেশন দিয়ে ট্রাই করা হয়। যদি সেটা কন্ট্রোলে না আসে, তখন কিন্তু অন্য রকম ভাবে ট্রিটমেন্ট করা হয়, যেটা হচ্ছে ডায়েট।
ডায়েট হিসাবে এখানে যেটা দেওয়া হয়, যেটা করা হয়, সেটা হচ্ছে কিটোজেনিক ডায়েট দেওয়া হয় এবং তার সাথে সাথে অ্যাটকিন্স ডায়েট দেওয়া হয়। এই দুটো ডায়েটেরই মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, প্রোটিনের পরিমাণ কম থাকে, মডারেট থাকে, আর কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। অনেক সময় লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েটও দেওয়া হয়। ডায়েট ছাড়াও এক্ষেত্রে ডিভাইস অ্যান্ড থেরাপি দিয়ে এক ধরনের ট্রিটমেন্ট করা হয়। এই ডিভাইস অ্যান্ড থেরাপি যেটা, সেটা হচ্ছে এক্ষেত্রে বেশ কিছু ডিভাইস দিয়ে কিছু থেরাপি করা হয়। যেরকম এক্ষেত্রে ভেগাস নার্ভ স্টিমুলেশন করা হয়, বা ডিপ ব্রেন স্টিমুলেশন করা হয়, রেসপন্সিভ নিউরো স্টিমুলেশন করা হয়। এই ধরনের যে ডিভাইসগুলো দিয়ে এই ধরনের থেরাপিগুলো করা হয়, এবং একদম শেষে হচ্ছে সার্জারি। অর্থাৎ যখন কোনোভাবেই এটা কন্ট্রোলে আসছে না, তখন সার্জারি করা হয়। মেডিসিনের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, বিশেষত এই যাদের এপিলেপসির অ্যাটাক হয়, তার আশেপাশে যারা রয়েছে তাদের এটা ভালোভাবে মনে রাখা উচিত, কোনোভাবেই ওষুধের ডোজটা কিন্তু মিস করা চলবে না। যদি মিস হয়ে যায় তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলুন, এবং খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন কোনো রকম কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখা দিলেই ডক্টরের সঙ্গে কিন্তু কথা বলতে হবে। অনেকে জানতে চান যে কতদিন আমি এই মেডিসিনটা খাবো। দেখুন, এটা নির্ভর করছে তার ডিজিজের টাইপের উপরে। অনেকের ক্ষেত্রেই 1-1.5 বছরের মতন মেডিসিন খেতে হয়, আবার কারু কারুর ক্ষেত্রে এরকমও হতে পারে যে তাকে লাইফ লং মেডিসিন খেতে হলো। তবে পুরোপুরি এই এপিলেপসি সারিয়ে তোলা সম্ভব না হলেও এর যে সিমটমস গুলো, এটা সঠিকভাবে ওষুধ, ডায়েট এগুলো মেনটেন করলে কিন্তু একজন মানুষকে সুস্থ রাখা যায়। এবারে বলবো, কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এদের এই যে অ্যাটাকটা হয়, সেটা কখন হয় এটা বোঝা যায় না। সেই জন্য সব সময় এটা মনে রাখবেন, এই ধরনের মানুষের ক্ষেত্রে এরা যাতে জলে বা কোনো আগুনের কাছে বা কোনো হাই অল্টিটিউড এরিয়াতে একা যেন না থাকে, সেখানে বিপদের সম্ভাবনা রয়েছে। এবং গাড়ি চালানোর সময় জেনারেলি অনেক সময় এদেরকে গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না অনেক স্টেটে, কিন্তু যদি সুস্থ হয়ে গেলেও দেওয়া হয়, তাহলে কিন্তু এদেরকে এই জায়গাতেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, এর প্রিভেনশন যেহেতু এটা আমাদের কন্ট্রোলের বাইরে, সুতরাং এর প্রিভেনশনটা আমরা সেই অর্থে করতে পারি না। কিন্তু যাতে কোনো রকম ভাবে কোনো হেড ইনজুরি না হয় বা ব্রেনে কোনো সমস্যা হলে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে, যাতে স্ট্রোক বা অ্যাথেরোস্ক্লেরোসিস না হয় সেগুলো রাখতে হবে। সঠিক ঘুমের প্রয়োজন, 7 থেকে 8 ঘন্টা। অতিরিক্ত মানসিক চাপকে আমাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ওয়েল ব্যালেন্স ডায়েট, দেহের ওজন সঠিক রাখতে হবে। এই সমস্ত কিছু মিলিয়ে মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ রেখে একজন মানুষকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।